বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই লেকচারটি যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সম্মান তৃতীয় বর্ষের স্টুডেন্ট তাদের জন্য যে কোর্সগুলো নির্ধারিত রয়েছে সেখান থেকে বিশ্ব সভ্যতার ইতিহাস, যার কোর্স কোড 23-16-13, এই কোর্সটি সম্পর্কে বা এই কোর্সটি থেকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের লেকচার নাম্বার 3 এবং লেকচারের শিরোনাম হলো মেসোপটেমিয়া, ফিনিশীয় এবং সুমেরীয় সভ্যতা। এটি হলো লেকচার 3-এর শিরোনাম। আর এই আলোচনার পুরোটা সময় জুড়ে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমামুল ইসলাম কাজল, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা থেকে। আজকের লেকচার শেষে আমরা যা জানতে পারবো তা হলো মেসোপটেমিয়া সভ্যতা কি, এই সভ্যতার বা এই মেসোপটেমিয়ার ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে পারবো, উর্বর অর্ধচন্দ্রের দেশ বলতে কি বোঝায় সেটি সম্পর্কে জানতে পারবো, ফিনিশীয় কারা, এবং সর্বশেষ যে টপিক সম্পর্কে জানতে পারবো সেটি হলো সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যসমূহ কি কি ছিল। অর্থাৎ এই মানব সভ্যতার ইতিহাসে বা বিশ্ব সভ্যতার ইতিহাসে সুমেরীয় সভ্যতা কোন কোন ক্ষেত্রে তারা তাদের অবদানের মাধ্যমে সভ্যতাকে প্রভাবিত করতে পেরেছিল বা সভ্যতাকে সমৃদ্ধি করতে পেরেছিল। তো চলো আমরা আমাদের প্রত্যেকটি টপিক এখন ধারাবাহিকভাবে আলোচনা করি। খ্রিস্টপূর্ব 5000 অব্দে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতাই ইতিহাসে মেসোপটেমিয়া সভ্যতা নামে পরিচিত। অনেকগুলো বিচ্ছিন্ন সভ্যতার সমন্বয়ে গঠিত একটি বৃহৎ ভৌগোলিক সীমারেখাকে চিহ্নিত করার জন্য এই সভ্যতাটিকে মেসোপটেমিয়া নাম দেওয়া হয়। মূলত এই সভ্যতাটি অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতাটি এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা। মেসোপটেমিয়া শব্দটি প্রথম গ্রিক লেখনীতে পাওয়া যায়। এই মেসোপটেমিয়া শব্দের অর্থ 2 নদীর মধ্যবর্তী দেশ। খ্রিস্টপূর্ব 4000 অব্দের পর এই অঞ্চলে মানুষের বসবাস শুরু হয় এবং এই অঞ্চলের মানুষের কৃষির উপর নির্ভর করে একটি উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। মূলত মেসোপটেমিয়া সভ্যতা বলতে এখানে একক কোনো সভ্যতাকে বোঝানো হয় না, যে একটিমাত্র সভ্যতা এখানে গড়ে উঠেছে এমন নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি এসে এখানে সভ্যতা গড়ে তুলেছিল। তো মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত রয়েছে চারটি বা তার বেশি অধিক সভ্যতা, যেমন সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালিডীয় সভ্যতা, আক্কাদীয় সভ্যতা, ক্যাসাইট সভ্যতা। এই সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিরীয়, ক্যালিডীয়, সুমেরীয় এবং ব্যাবিলনীয় এই 4টি সভ্যতার অবদান দ্বারা বিশ্ব সভ্যতার ইতিহাসকে তারা অনেক বেশি সমৃদ্ধ করেছিল এবং ধীরে ধীরে এই অঞ্চলে সেমেটিক যাযাবর জাতির বসবাস শুরু হতে থাকে। পূর্ব ও উত্তরাঞ্চল থেকে বিশেষ করে ইরান এবং আজারবাইজান, আর্মেনিয়া এই অঞ্চল থেকে বিপুল পরিমাণের জনগোষ্ঠী তারা এই অঞ্চলে আসতে থাকে এবং বসবাস করতে শুরু করে। এই মেসোপটেমিয়া সভ্যতাটি ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে অবস্থিত হওয়ায় এই 2 নদীর প্রভাব এই অঞ্চলকে অনেক বেশি প্রভাবিত করেছিল, যার কারণে তারা একটি শক্তিশালী সভ্যতা গড়ে তুলতে সক্ষম হয়েছিল। প্রাকৃতিক দিক থেকে যেহেতু তারা মরুভূমির প্রতিকূল পরিবেশের সাথে অ্যাডপ্ট করতে শিখেছিল, সেহেতু তারা শুধুমাত্র যে মরুভূমির প্রতিকূল পরিবেশ তারা এখানে মোকাবেলা করেছে এমন নয়, প্রাকৃতিক অনেক প্রতিকূল পরিবেশ তারা প্রোটেক্ট করার জন্য নিজেদেরকে
সেইভাবেই গড়ে তুলতে পেরেছিল, আর যার কারণে এখানে একটি বিখ্যাত সভ্যতা গড়ে উঠেছে, যার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। মিশরীয় সভ্যতার সমসাময়িক টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতা গড়ে ওঠে তার নাম হল মেসোপটেমিয়া সভ্যতা। এটি এশিয়া মহাদেশের প্রাচীন সভ্যতা। ভৌগোলিক অবস্থানের জন্য মেসোপটেমিয়া সভ্যতা এই অঞ্চলকে একটি ভিন্ন মাত্রা দান করেছে। যেমন এই অঞ্চলকে এই ভৌগোলিক অবস্থানের কারণে এটিকে অর্ধচন্দ্রাকৃতির উর্বর ভূমি বলা হয়ে থাকে। মেসোপটেমিয়া ছিল প্রাচীন দক্ষিণ পশ্চিম এশিয়ার সভ্যতার একটি পাদপীঠ। এটি ছিল একটি অপ্রশস্ত, লম্বা ও বক্র অঞ্চল। এটি সিনাই উপদ্বীপ থেকে, মিশরের সিনাই উপদ্বীপ থেকে পারস্য উপসাগর, ইরানের পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এটি একটি অর্ধগোলাকার অঞ্চল। ভূগোলবিদ বিস্ট্রেড এ অঞ্চলকে উর্বর অর্ধচন্দ্রিকা নামে অভিহিত করেন, কারণ এটি ছিল অর্ধচন্দ্র সদৃশ। মেসোপটেমিয়া পশ্চিমে সিনাই থেকে আরম্ভ হয়েছিল, অর্থাৎ মেসোপটেমিয়ার যে স্টার্টিং পয়েন্টটা সেটি ছিল মিশরের সিনাই উপদ্বীপ থেকে বা সিনাই উপত্যকা থেকে। এর উত্তরে ছিল ফিলিস্তিন, সিরিয়া, ফিনিশীয় অঞ্চল এবং তার পরবর্তীতে এটি উত্তর পূর্ব দিকে কিছুটা বাঁকা হয়ে টাইগ্রিস এবং ইউফ্রেটিস উপত্যকা দিয়ে পারস্য উপসাগরে যে শেষ হয়। উর্বর অর্ধচন্দ্রাকার ভূখণ্ডের পূর্ব, পশ্চিম, দক্ষিণে ছিল বৃহৎ আরব মরুভূমি। এর পশ্চিমে ছিল ভূমধ্যসাগর, উত্তরে এশিয়া মাইনর ও পারস্য এবং উত্তর পূর্বে পারস্য এবং দক্ষিণ পূর্বে পারস্য উপসাগর। আমরা একটু মানচিত্রের দিকে লক্ষ্য করলে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারব। আমি বলেছি মেসোপটেমিয়া পশ্চিমে সিনাই থেকে আরম্ভ হয়েছে। সিনাই উপদ্বীপ ঠিক আমাদের সবুজ মানচিত্রের সবুজ যে অংশটুকুন বাম দিক থেকে, আমাদের বাম দিক থেকে যে অংশটুকুন শুরু হয়েছে সেটাতে একেবারে স্টার্টিং পয়েন্টটা হলো সিনাই। এই সিনাই উপদ্বীপ থেকে মূলত বা উপত্যকা থেকে এই মেসোপটেমিয়ার যাত্রা শুরু, এবং সেটি এই সিনাই উত্তর দিকে ফিলিস্তিন, সিরিয়া, ফিনিশীয় অঞ্চল এবং তার পরবর্তীতে উত্তর পূর্ব দিকে কিছুটা খেয়াল করলে দেখা যায় একটা বাঁক নিয়েছে, উত্তর পূর্ব দিকে বাঁকা হয়ে টাইগ্রিস এবং ইউফ্রেটিস উপত্যকা দিয়ে একেবারে সর্বশেষ পারস্য উপসাগরে এসে শেষ হয়। তো সমগ্র দক্ষিণ পশ্চিম এশিয়ার মেসোপটেমিয়ারা ছিল কৃষিকাজের জন্য একেবারেই উপযোগী, এবং কৃষিকাজের জন্য এই অঞ্চল সবচেয়ে উর্বর ভূখণ্ড হিসেবে বিবেচিত হল। চারপাশের মরুভূমি হতে যাযাবর জনগোষ্ঠীরা এই অরক্ষিত অঞ্চলে অবিরাম অনুপ্রবেশ ঘটাতে থাকে। মেসোপটেমিয়া দখল নিয়ে বা তারা দখল করে এসব জনগোষ্ঠীর মধ্যে বহু শতাব্দী ধরে সংঘর্ষে, দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল। এর দুটি নদী হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস, যা আর্মেনিয়ান পর্বতমালা থেকে উৎপত্তি হয় এবং সমান্তরালভাবে প্রবাহিত হয়ে পারস্য উপসাগরে এসে পড়ে। দুই স্রোতস্বিনী সমুদ্রে প্রবেশের আগে একত্র হয়ে ঝোপঝাড় ও নলখাগড়ার পরিপূর্ণ জলাভূমি গঠন করেছিল। এর উত্তরের উপত্যকা অঞ্চল ছিল উর্বর ও কৃষিকাজের জন্য উপযোগী। নীলনদের মতো টাইগ্রিস ও ইউফ্রেটিস তাদের উপকূলকে প্লাবিত করত, যার ফলে উর্বর পলি জমত। বন্যার জল সরে যখন এখান থেকে চলে যেত তখন কৃষিকাজ আরম্ভ করতে পারত তারা। পানি সংরক্ষণের জন্য জলাধার তৈরি এবং জলসেচের জন্য একটি খাল ব্যবস্থা নির্মাণ করা হয়। মেসোপটেমীয় সভ্যতা দক্ষিণে সিনারের ৮,০০০ বর্গমাইল সমতল ভূমি কৃষিকাজের জন্য পারফেক্টলি একেবারেই সুইটেবল ছিল। পরিশেষে কথা বলা যায় যে মিশরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার মতোই নদীকেন্দ্রিক উপত্যকা ভিত্তিক, অর্থাৎ মিশরীয় সভ্যতার মতোই এই মেসোপটেমীয় সভ্যতাও নদী উপত্যকা ভিত্তিক ছিল। মিশরীয়রা যেমন নীলনদের উপর নির্ভরশীল ছিল, তেমনি ইরান, ইরাকের মধ্যবর্তী যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী ছিল, মেসোপটেমীয়দের
এটি ছিল তাদের জীবিকা বা জীবন শক্তির অন্যতম উৎস। নদী বিধৌত হওয়ায় এই বিভিন্ন সভ্যতার পাদপীঠ হিসেবে এটি বা এই অঞ্চল, এইখানকার অবস্থান এটিকে পরিগণিত করত। এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো উর্বর অর্ধচন্দ্রের দেশ। কিছুক্ষণ আগে আমরা যে টপিকটি নিয়ে কথা বললাম, মেসোপটেমিয়া সভ্যতার ভৌগোলিক অবস্থান, দুটি আসলে একই ব্যাপার। আমরা মেসোপটেমিয়া সভ্যতার ভৌগোলিক অবস্থানকে ব্যাখ্যা করলে আমরা এই উর্বর অর্ধচন্দ্রের দেশ এটা প্রমাণ করতে পারবো। যেমন মেসোপটেমিয়া সভ্যতার স্টার্টিং পয়েন্ট হলো মিশরের সিনাই উপত্যকা থেকে। মিশরের সিনাই উপত্যকা থেকে এই মেসোপটেমিয়া সভ্যতার স্টার্টিং হলো। এটা কিছু দূর অতিক্রম করার পর ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর এদিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং এই অঞ্চলটি পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরে যে শেষ হয়েছে এবং এই অঞ্চলটি দেখতে অনেকটি অর্ধচন্দ্রের মতো, আর এ কারণে এটিকে অর্ধচন্দ্র বলা হচ্ছে। এবং এই অঞ্চলে যেহেতু নদী বিধৌত অঞ্চল বা নদীর অববাহিকা অবস্থিত এই মেসোপটেমিয়া সভ্যতা, এই জন্য এই অঞ্চলটি ছিল উর্বর। এই জন্য একত্রে বলা হচ্ছে উর্বর অর্ধচন্দ্রের দেশ। তাহলে আমরা এক কথায় বলতে পারি এই মেসোপটেমিয়া সভ্যতা এমন একটি ভূখণ্ড যা আরব মরুভূমির উত্তর অঞ্চলকে এমনভাবে ঘিরে রেখেছে যে এর আকৃতি দেখতে অনেকটা অর্ধচন্দ্রের মতো। আর এ কারণেই ভূগোলবিদ ব্রেস্টেড এই অঞ্চলের নাম দিয়েছেন ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্রিকা। আমাদের এখনকার আলোচনার টপিক হলো ফিনিশীয় সভ্যতা বা ফিনিশীয় কারা। ফিনিশীয়দের পরিচয় বা ফিনিশীয়দের সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিব। লেবাননের পর্বতমালা ও ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত একটি সরু ও লম্বা জায়গার অধিবাসীগণ ফিনিশীয় নামে পরিচিত। লেবাননের পর্বতমালা, ঠিক আমরা একটু আগে যে ম্যাপটা দেখলাম যে মেসোপটেমিয়া সভ্যতার ঠিক মিশরের সিনাই উপত্যকার একটুখানি উপরেই হচ্ছে লেবাননের অবস্থান এবং তার বাম পাশে বা পশ্চিম পাশে ভূমধ্যসাগর অবস্থিত। তাহলে লেবাননের পর্বতমালা ও ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত একটি সরু ও লম্বা জায়গার অধিবাসীগণকেই ফিনিশীয় বলা হচ্ছে। তাদের প্রাথমিক ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে মনে করা হয় যে এই সেমেটীয় জনগোষ্ঠীর উর্বর অর্ধচন্দ্রের পশ্চিমের, আমি একটু আগেও বললাম যে মানচিত্রে ঠিক পশ্চিম দিকে ভূমধ্যসাগর অবস্থিত, লেবানন মেসোপটেমিয়া সভ্যতার পশ্চিম দিকে অবস্থিত। এই পশ্চিমে ক্ষুদ্র ভূখণ্ডে 3000 খ্রিস্টপূর্বাব্দে তারা প্রবেশ করে। তারা ভূমধ্যসাগরীয় উপকূলে কতগুলো বসতি স্থাপন করে একত্রে বসবাস করতে শুরু করে। ফিনিশীয়রা ছিল ব্যবসায়ী, নাবিক এবং উপনিবেশ স্থাপনকারী। উপনিবেশ বলতে এখানে ফিনিশীয়দের বসতির কথা বলা হচ্ছে। এবং তারা বহু বছর ধরে গ্রিকদের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছিল। তারা সময়ে সময়ে তারই একটু উপরে অর্থাৎ উত্তর দিকে গ্রিক অবস্থিত। এই গ্রিসের বা গ্রিস যে রাষ্ট্রটি, গ্রিস রাষ্ট্রের যে অধিবাসীগণ তাদেরকে গ্রিক বলা হয়। এই গ্রিকদের সাথে তারা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হতো। তাদের উপনিবেশ প্রতিষ্ঠিত হয় সাধারণত ভূমধ্যসাগরীয় এলাকায়। জিব্রাল্টার অতিক্রম করে এই ভয়হীন বা অকুতভয় ফিনিশীয় নাবিক আটলান্টিকের স্পেনীয় উপকূলে উপনিবেশ স্থাপন করে, এমনকি আফ্রিকার পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছাতে তারা সক্ষম হয়। পশ্চিম উপকূল বলতে এখানে মিশর, আলজেরিয়া, লিবিয়া, মরক্কো, এই মরক্কো বলতে মরক্কোর শেষ প্রান্ত পর্যন্ত তারা পশ্চিম উপকূল বোঝাচ্ছে আফ্রিকার। এই ফিনিশীয় নাবিকরা তারা স্পেন, পর্তুগাল এই অঞ্চল পর্যন্ত অর্থাৎ ভূমধ্যসাগর বা কৃষ্ণ সাগরের সর্বত্র তাদের জাহাজ পরিচালনা করত। মিশরীয়রা 1600 খ্রিস্টাব্দে এশিয়ার সাম্রাজ্য বিস্তার শুরু করলে ফিনিশীয়দের কথা প্রথম তারা জানতে পারে। আমি আবার বলছি 1600 খ্রিস্টপূর্বাব্দে এশিয়া যখন সাম্রাজ্য বিস্তার শুরু করলো, এই সাম্রাজ্য বিস্তার যখন শুরু করলো তখন তারা
মিশরীয়রা জানতে পারলো যে ফিনিশীয় জাতির কথা বা ফিনিশীয় সভ্যতার কথা তারা এখানে জানতে পারলো। 1550 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কেনান, প্যালেস্টাইন, ফিনিশিয়া এই অঞ্চলদেরকে নিয়ে মিশরের একটি প্রদেশ গঠিত হয়। এ সময় ফিনিশীয় নগরগুলো মিশর বা হিট্টাইটদের শাসনের অধীনে ছিল। মানে হিট্টাইটরা বা মিশররা এই ফিনিশীয়দেরকে তারা শাসন করত। তবে খ্রিস্টপূর্ব 1200 অব্দের পর হিট্টাইটদের পতন ঘটে। মিশরের যে কেন্দ্রীয় শাসনের দুর্বলতা, ক্রিটদের রাজনৈতিক পতন এবং শক্তিহীন যে ব্যাবিলনীয় শাসন ছিল, সেই শাসনের এই সম্মিলিত যে একটি সুযোগ পেল ফিনিশীয়রা, ঠিক সেই সুযোগটা ফিনিশীয়রা কাজে লাগালো। ফিনিশীয়রা শক্তিশালী হয়ে উঠল। যদিও তারা সমৃদ্ধ রাজনৈতিক কাঠামো বা সাম্রাজ্য গড়ে তোলার ব্যাপারে তারা অত বেশি একটা আগ্রহী ছিল না, যত না বেশি তারা ব্যবসা ক্ষেত্রে বা ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। প্রাকৃতিক অবস্থা ফিনিশীয়দেরকে তাদের বণিক হতে বাধ্য করেছিল। আর স্বভাবত কারণেই তারা ক্ষমতার যে লিপ্সা, সেই ক্ষমতার লিপ্সায় তারা অত বেশি লিপ্সিত ছিল না। কিন্তু তারা চেয়েছিল যে আমাদের অবস্থান তৈরি হোক, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, তাহলে আমাদের সব কিছুই নিজেদের করায়ত্তের মধ্যে থাকবে। ফিনিশীয়রা তারা তাদের অসমতল ভূমির কারণে তারা কৃষিকাজ খুব বেশি একটি করতে পারতো না। যেহেতু কাজের জন্য সমতল ভূমির প্রয়োজন হয়, যেহেতু এইখানের ভূমিগুলো ছিল অসমতল, সেহেতু তারা কৃষিকাজের জন্য নিজেদেরকে ওইভাবে উপযোগী মনে করেনি। ফিনিশীয়রা এই অসমতল উপকূল রেখা ফিনিশীয়দের নগররাষ্ট্রের জন্য বেশ ভালো। সেই ভালোটা কি ছিল? ভালোটা ছিল এখানে একটি নদী বন্দর ছিল। যেহেতু ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল, ভূমধ্যসাগর থেকে তারা খুব সহজেই জিব্রাল্টার অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে সম্পর্ক স্থাপন করতে পারছে। সেই দিক থেকে তারা বন্দর হিসেবে এই তাদের যে অঞ্চলটি এটা ব্যবহার করতে পারছে। লেবাননের যে দারুবৃক্ষের বনাঞ্চল ছিল, সেই বনাঞ্চল জাহাজ নির্মাণের জন্য যে প্রয়োজনীয় কাঠের দরকার ছিল, সেই কাঠ ওই লেবাননের যে দারুবৃক্ষ ছিল বা দারুবৃক্ষের যে বনাঞ্চল ছিল, সেই বনাঞ্চল থেকে জাহাজ নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠগুলো তারা সরবরাহ করতে পারত। ফলে ফিনিশীয়রা খুব সহজেই নাবিক হয়ে ওঠে এবং নাবিক হওয়ার ফলে তারা ব্যবসা বাণিজ্যে নিজেদেরকে মনোনিবেশ স্থাপন করতে পারে। পরিশেষে কথা বলা যায় যে বিশ্ব সভ্যতার ইতিহাসে মিশরের যে অবদান বা মিশরের সভ্যতার যে অবদান, সেটি আসলেই অস্বীকার করার মতো নয়। তারা সাম্রাজ্য প্রতিষ্ঠার চেয়ে ব্যবসা বাণিজ্য, কারিগরি দক্ষতা, কৃষি, ধর্ম, শিল্পকলা ও লিখন পদ্ধতির ক্ষেত্রে তারা খুব বেশি আগ্রহী হয়েছিল এবং সফলতার সাথে তারা এগুলো করতে সক্ষম হয়েছিল। ব্যবসা বাণিজ্যে, চারু ও কারুশিল্পে এবং বর্ণমালা আবিষ্কারের জন্য তারা সভ্যতার ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। আর এজন্যই ইতিহাসের পাতায় আজও ফিনিশীয়দের নাম লেখা রয়েছে। এখনকার আলোচনায় আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ তারা কিভাবে তাদের সমাজ কাঠামো গড়ে তুলেছিল, তাদের অর্থনীতি কিভাবে পরিচালিত হতো, তাদের সাম্রাজ্য কিভাবে তারা পরিচালনা করত, এর একটা সম্মিলিত রূপ আমরা এখন আলোচনা করব, অর্থাৎ তাদের সভ্যতার যে বৈশিষ্ট্যগুলো। তো প্রথমেই আমরা সুমেরীয় সভ্যতা সম্পর্কে একটু জেনে নেই। পৃথিবীর প্রাচীন নদীর তীরে গড়ে ওঠা যে সভ্যতাগুলো ছিল, সেই সভ্যতাগুলোর মধ্যে মেসোপটেমিয়ার সভ্যতা অন্যতম একটি সভ্যতা, যা এশিয়া মাইনর থেকে পারস্য উপসাগর পর্যন্ত টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীবিধৌত অঞ্চলে গড়ে ওঠে, যাকে ভূগোলবিদ ব্রেস্টার্ড নাম দিয়েছেন উর্বর অর্ধচন্দ্রিকা দেশ। এই দুই নদীর মধ্য তীরবর্তী স্থান বা উর্বর অর্ধচন্দ্রিকায় বেশ কয়েকটি সভ্যতা গড়ে উঠেছিল, যার মধ্যে সুমেরীয় সভ্যতা অন্যতম একটি সভ্যতা। পশ্চিম এশিয়ার যে জনগোষ্ঠী ছিল, এই জনগোষ্ঠীর মধ্যে যে নববলীয় পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে মেসোপটেমিয়া অঞ্চলে যে সভ্যতা তারা গড়ে তুলেছিল, সেই সভ্যতাকেই বলা হচ্ছে সুমেরীয় সভ্যতা। আর এ কারণেই সুমেরীয়দের মেসোপটেমিয়া সভ্যতার স্রষ্টা বলে মনে করা হয়ে থাকে। কিন্তু
2000 বছর অপেক্ষা বেশি সময় ধরে এই সুমেরুর নাম বিস্মৃতির অতলে তলিয়েছিল। 1834 সালে প্রত্নতত্ত্ববিদরা প্রথমেই এ অঞ্চলের যে ধ্বংসাবশেষ এ সম্বন্ধে তারা উৎসাহিত হন যে আমরা এই অঞ্চল সম্পর্কে কিছু তথ্য বের করব। এ সময় একজন অধ্যাপক ছিলেন, তার নাম হলো ক্রামার। এই ক্রামারের নেতৃত্বে একদল প্রত্নতত্ত্ববিদ এই এলাকা ও তার অধিবাসীদের সম্বন্ধে কিছু তথ্য তারা মেসোপটেমিয়া অঞ্চলে সুমেরীয়দের বসতি ছিল। এটি একদল প্রত্নতাত্ত্বিকদের মতামত, কিন্তু অধিকাংশ প্রত্নতাত্ত্বিক মনে করে থাকেন যে এই সভ্যতার সূচনা হয় 4000 খ্রিস্টপূর্বাব্দে এবং এ সভ্যতার ধ্বংস হয়েছিল প্রায় 2400 খ্রিস্টপূর্বাব্দে। মনে করা হয় আক্কাদীয় বা প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতার প্রতিষ্ঠাতা প্রথম সার্গনের যে বিজয়াভিযান, সেই বিজয়াভিযানের মাধ্যমে এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। নগর প্রশাসন, অর্থনীতি, ধর্ম, আইন ও লিখন পদ্ধতি ও সাহিত্য, বিজ্ঞান ও শিল্পকলার বিভিন্ন শাখায় এ সভ্যতা বেশ কিছু অবদান রাখে, যা পরবর্তী অনেক সভ্যতা অনুকরণ করে। মূলত আমাদের যেহেতু আলোচনার বিষয় হচ্ছে সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যসমূহ, আমরা এক নজরে সুমেরীয় সভ্যতা কি সেটি জেনে নিলাম। এখন আমরা সুমেরীয় সভ্যতার যে বৈশিষ্ট্য সেটি পয়েন্ট আকারে আলোচনা করব। তো প্রথমেই তাদের বাসস্থান। একদল ঐতিহাসিকের ধারণা বা তারা মনে করে থাকেন যে সুমেরীয়দের একটি দল 4000 খ্রিস্টপূর্বাব্দের দিকে উত্তর পূর্ব অঞ্চলে, বিশেষত একটি পাহাড়ি অঞ্চল, যে পাহাড়টার নাম ছিল হচ্ছে এলাম, এই এলামের যে পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চল থেকে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছিল। মূলত উঁচু জায়গা, জনসংখ্যা বৃদ্ধি, মানে খুব উঁচু জায়গাতে যখন জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো বা বৃদ্ধি পাচ্ছে, তখন সুমেরীয়দের মধ্যে একটি গোষ্ঠীর তারা চিন্তা করলো যে এখানে তো যে জমি রয়েছে, এই জমি উর্বর জমি এবং কৃষির জন্য খুবই পারফেক্ট। তো এই উর্বর কৃষিভূমির সন্ধানে তারা আরও বেশি সামনের দিকে অগ্রসর হলো। এই জায়গার থেকে আরও একটু সমতল জায়গা তারা খুঁজতে শুরু করলো, কেননা এই অঞ্চলটি এলম পাহাড় অঞ্চলে অবস্থিত যে জায়গা, সেটি সমতল নয়, এটি অসমতল জায়গা ছিল। তো এই সুমেরীয়রা যখন মেসোপটেমিয়ার দক্ষিণের নিম্ন অঞ্চলে তারা অগ্রসর হলো, সেখানে যে তারা বসতি গড়ে তুলল এবং এই সুমারদের নাম অনুযায়ী এই অঞ্চলটাকে সুমেরীয় নামে ডাকা হতো। এটা ছিল তাদের বসবাস। তাহলে এক কথা আমরা বলতে পারি সুমেরীয় সভ্যতার বসবাস ছিল বা এই অঞ্চলের জনগণের বসবাস ছিল। তারা যে এলম পাহাড় থেকে একটু সামনে অগ্রসর হয়ে তারা একটু সমতল জায়গায়, যেটি মেসোপটেমিয়ার ঠিক দক্ষিণ দিকে অবস্থিত, সেখানে তারা বসতি স্থাপন করেছিল। এরপর পরের পয়েন্ট হলো সমাজ কাঠামো। সুমেরীয় সমাজ ব্যবস্থায় রাজা একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন। ধর্মীয় প্রধান প্রশাসনের উচ্চ পদ বা সর্বোচ্চ পদ সহ তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করতেন। তাহলে সুমেরীয় সমাজ ব্যবস্থায় একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে একজন রাজা ছিলেন যিনি সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন এবং তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন, যিনি ছিলেন একাধারে ধর্মীয় প্রধান, অর্থাৎ ধর্মের ব্যাপারে যে কোনো পরামর্শ, কোনো সিদ্ধান্ত, কোনো নিয়ম তার মাধ্যমে প্রবর্তিত হতো। আর প্রশাসনের যে সর্বোচ্চ পদ, সেই পদটি তিনি হোল্ড করতেন, নিজে ধরে রাখতেন এবং তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। রাজার নগর রাষ্ট্রের প্রধান ও পুরোহিতদের নিয়ন্ত্রণে প্রচুর জমি এবং সম্পদ থাকত। তাহলে এই যে রাজা যারা ছিল এবং নগর রাষ্ট্রের যিনি প্রধান ছিলেন এবং ধর্মীয় যিনি পুরোহিত ছিলেন, ধর্মীয় বিষয়ে ভালো জ্ঞান রাখেন, তাদের নিয়ন্ত্রণে প্রচুর পরিমাণে জমি এবং ধন সম্পদ রাখত। মন্দিরের জমি রাজা এবং পুরোহিতরা সমান ভাগে ভাগ করে নিত, তাদের অনুচররা এগুলো চাষ করত, অর্থাৎ তারা এইগুলো নিজেদের ভোগ দখলে নিয়ে, যারা খুবই নিতান্তই সাধারণ জনগণ, তাদের মাধ্যমে এগুলো চাষাবাদ করা হতো।
এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল ভূস্বামীরাও, যারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত থেকে তারা প্রচুর জমির মালিক হয়েছিল। ভূমিহীন বা দাসরা তাদের জমিতে কাজ করত, অর্থাৎ যাদের কোনো জমি জমা ছিল না, যাদের কোনো সম্পদ ছিল না, তারা তো ভূমিহীন, তাদের কোনো উপায় ছিল না। তাদের এই রাজা বা পুরোহিতদের বা মন্দিরের যিনি প্রধান, এই ব্যক্তিদের যারা প্রচুর জমির মালিক ছিল, তাদের কাছ থেকে জমির লিজ নিত বা তাদের সম্পদ তারা কাল্টিভেট করতো। তার মাধ্যমে সেখান থেকে যে ফসল হতো তার কিছু অংশ তারা পেত। এই মধ্যবিত্ত শ্রেণী তারা কখনোই সমাজে খুব ভালোভাবে বসবাস করতে পারেনি, নানা বঞ্চনার শিকার হয়েছে। যাদের জমি জমা কিছুই ছিল না, তারা খুব ডিফিকাল্টি এর মধ্যে দিয়ে জীবনযাপন করত। এর পরবর্তী পয়েন্ট হলো নারীর অবস্থান। সুমেরীয় সমাজে নারীর যে মর্যাদা ছিল সেটি তারা খুব উঁচু মর্যাদা ভোগ করত। পিতামাতার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিতে পুত্র এবং কন্যার দুজনেরই সমান অংশ ছিল। সুমেরীয় যে সভ্যতা, এই সভ্যতার যে ধর্ম বিশ্বাস, সেই অনুযায়ী দেবতাদের তাদের তো পরিবার থাকতেই পারে, সেই দেবতাদের পরিবার থাকতো এবং এই দেবতাদের জন্য যারা সতী ছিল বা ধর্মপ্রাণ মেয়েরা ছিল, যে কোনো দেবতার গৃহে তারা অবস্থান করত এবং সমাজের নিচু স্তরের যে নারীরা ছিল, সেই নারীদের চেয়ে উঁচু স্তরের নারীরাই বেশি সুযোগ সুবিধা ভোগ করত। এর পরবর্তী পয়েন্ট হলো অর্থনীতি। সুমেরীয় সমাজের যে অর্থনীতি ছিল, সে অর্থনীতি খুব যে নিয়মের মধ্যে আবদ্ধ ছিল বিষয়টি এরকম নয়। তারা ব্যক্তিগত জীবনে খুবই সহজ সরল ছিল। জমি কিংবা ব্যবসা কোনোটাতেই তারা একচেটিয়া অধিকার ভোগ করতো না। ব্যক্তিগত প্রচেষ্টাকে এ অর্থনীতির উৎসাহ দেওয়া হতো। তারা ব্যক্তিগতভাবে যদি কাজকর্ম করত, সেই কাজের ক্ষেত্রে তারা নিজেদের যে প্রচেষ্টা বা আগ্রহ, সেটিকে তারা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতো। যে কোনো লোক ইচ্ছা করলে পুঁজি বিনিয়োগ করতে পারত, পুঁজি গঠন করতে পারত, এমনকি কোনো কোনো দাস বা মালিকের অনুমতি নিয়ে বাড়তি আয়ের জন্য ব্যবসাও করতে পারত। এ থেকেই বোঝা যাচ্ছে যে তারা আসলে কতটা সহজ সরল এবং উদার প্রকৃতির ছিল। সুমেরীয়রা ছিল দক্ষ, অর্থাৎ তারা কৃষিকাজের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, বিশেষ করে এখানে কৃষিকাজের কথাই বলা হচ্ছে। সুমেরীয়রা কৃষিকাজে খুব বেশি দক্ষ ছিল। তারা সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিল। কাঠের লাঙলের যে ব্যবহার, জমি চাষাবাদের জন্য লাঙলের মাধ্যমে যে জমি চাষাবাদ করতে হয়, সেটি তারা শুরু করে এবং ধাতু দিয়ে নির্মাণ করেছিল যে কাস্তে, যেটা দিয়ে কৃষির কাজে ব্যবহার করা হয়, নিড়ানি ব্যবহার করা হয়, এগুলো তারাই কিন্তু উদ্ভাবন করেছিল। তারা এক কথায় বলতে পারি আমরা যে সুমেরীয় সভ্যতার যে উদ্ভাবনগুলো, এটা উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে তারা সক্ষম হয়েছিল। এবং চাকাওয়ালা যে ঠেলা গাড়ি বা ঘোড়ার গাড়ি, এইগুলোর যে ব্যবহার, এক স্থান থেকে অন্য স্থানে নিজেদের যাওয়ার জন্য, শস্যাদি বা ফসল এগুলো পরিবহন করার জন্য বা মালামাল পরিবহন করার জন্য খুব সহজেই তারা চাকাওয়ালার ঠেলা গাড়ি বা ঘোড়ার গাড়ি এটি নির্মাণ করেছিল, যেটা ইতিহাসে খুবই প্রসিদ্ধ হয়ে রয়েছে। এর পরবর্তী পয়েন্ট হলো সামরিক ব্যবস্থা। সুমেরীয় নগররাষ্ট্রের সবসময় একটি ভয় ছিল যে আমাদের যে সভ্যতাটি রয়েছে, এটি কি বহিঃশক্তি দ্বারা কখনো আক্রান্ত হয় কিনা, বা বহিঃশক্তি যদি আক্রমণ করে থাকে তাহলে সেক্ষেত্রে তারা এটাকে কিভাবে প্রোটেস্ট করবে। তো এ কারণে তারা যেটা করলো, নগররাষ্ট্রগুলোর শক্তিশালী যে সামরিক ব্যবস্থা, এটি তাদেরকে গড়ে তুলতে হবে, কারণ বহিঃশক্তির আক্রমণ থেকে যেন নিজেরা তাদের সভ্যতাকে টিকিয়ে রাখতে পারে। এজন্য তারা সেনাবাহিনী, অশ্বারোহী, পদাতিক বা তীরন্দাজ, এখানে কয়েকটি কথা বলি। অশ্বারোহী বলতে হচ্ছে এখানে যারা যে সেনাবাহিনীর লোকজন যারা ঘোড়া নিজেদের অধিকারে রাখত। পদাতিক বলতে এখানে বোঝানো হচ্ছে যারা পায়ে হেঁটে হেঁটে যুদ্ধ করে এমন ব্যক্তিদেরকে। তীরন্দাজ, যারা তীর ভালো চালাইতে পারে তাদেরকেই বলা হচ্ছে তীরন্দাজ। এই যে বিভিন্নভাবে বিভক্ত যে শ্রেণী ছিল, এই শ্রেণীর মাধ্যমে একটি শক্তিশালী সামরিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। আর এই শক্তিশালী সামরিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই তারা তাদের সাম্রাজ্যকে বা তাদের সভ্যতাকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। তারা
যে যুদ্ধে লিপ্ত হতো, যে যুদ্ধে লিপ্ত হওয়ার পরে যদি কোনো সভ্যতা বা জাতির সাথে তারা যুদ্ধে লিপ্ত হলো, সেই জাতি যদি পরাজিত হতো, তাহলে সেই পরাজিত সৈনিক এবং যারা বেসামরিক অর্থাৎ সামরিক লোকজন নয়, যারা যুদ্ধ বিগ্রহের সাথে জড়িত নয়, এ ধরনের নাগরিকদের তারা ধরে তারা দাসে পরিণত করত। এবং অনেকে এদের মধ্যে থেকে যারা একটু উগ্র ছিল বা যাদের ব্যবহার দৃষ্টিকটু ছিল, এ ধরনের ব্যক্তিদেরকে তারা অনেক দেবতার নামে বলি দিত। তো এটি ছিল সামরিক ব্যবস্থা। এখন আমরা পরবর্তী পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আইনের ক্ষেত্রে সুমেরীয় সভ্যতা সবচেয়ে বেশি অবদান রেখেছিল। আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের অবদানটা ছিল যে হাম্মুরাবির যে বিখ্যাত আইন, সেই আইনটি কিন্তু এই সুমেরীয় সভ্যতারই অন্তর্গত। তো স্থানীয় যে ঐতিহ্য বা প্রথা বা সেমেটিক গোষ্ঠীর যে প্রচলিত কিছু নিয়ম কানুন রীতিনীতি এগুলো ছিল, তার সমন্বয়ে গঠিত হয়েছিল একটি আইন। আর এই আইনের ক্ষেত্রে রাজা ডুঙ্গি একজন ব্যক্তি শুধু যে সমগ্র সুমেরীয় নগর রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হবে এমন নয়, তিনি সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করার পর কিভাবে সেই সাম্রাজ্য পরিচালনা করতে হবে, সেই পরিচালনা করার জন্য যে আইনগুলো প্রণয়ন করতে হবে, সেই আইনগুলো কিন্তু তারা বাস্তবায়ন করেছিল এবং সেই আইনগুলো সংগ্রহ করেছিল এবং সংকলনও করেছিল। ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালিডীয় এবং হিব্রু আইন সভ্যতায় হিব্রু আইনে সুমেরীয় আইনের যে ভিত্তি, সেই ভিত্তিতে কিন্তু রচিত হয়েছিল। তাহলে এক কথা বলতে পারি, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালিডীয় এবং হিব্রু এই কয়েকটি সভ্যতার যে আইন ছিল, সেই আইনের উপর ভিত্তি করে সুমেরীয় সভ্যতার যে আইন সেটি প্রণয়ন করা হয়েছিল। এবং হাম্মুরাবির যে বিখ্যাত আইন সংকলন, সেটি সুমেরীয় আইনের একটি উন্নত এবং পরিশোধিত সংস্করণ বলা যেতে পারে। এর পরবর্তী পয়েন্ট হলো ধর্ম। আমরা সুমেরীয় সভ্যতার ধর্ম নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে অধিকাংশ যে প্রাচীন সভ্যতাগুলো ছিল, সেই সভ্যতার ধর্মের মতো যে তারা বন্যা, খরা বা দুর্ভিক্ষ বা অনাবৃষ্টি সহ যে প্রাকৃতিক দুর্যোগগুলো ছিল, সেই দুর্যোগগুলোর কারণে তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হতো বা ভয় পেত। তো এদিক থেকে তারা যেটা করতো, যে প্রকৃতির বিভিন্ন শক্তিকে তারা সন্তুষ্ট করার জন্য বা প্রকৃতিকে তারা নিজেদের কার্যের মাধ্যমে সন্তুষ্ট রাখার জন্য তারা বিভিন্ন দেবদেবীর নামে পূজা করত। তাদের বিশ্বাস ছিল যে প্রত্যেক দেবদেবী স্বতন্ত্র মানবীয় গুণাবলী দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। তারা আরও মনে করত দেবদেবীদের সেবা করার জন্যই মানুষের সৃষ্টি হয়েছে, তাই তারা এই দেবদেবীদের সেবায় নিমগ্ন থাকত। তাদের প্রধান দেবতা ছিল কয়েকজন দেবতার নাম আমরা এখানে উল্লেখ করতে পারি: শামাস, এলনিন, ইস্তার, নার্গাল এবং এনকি। এই প্রভৃতি দেবদেবীর নামে তারা পূজা করত। তো সুমেরীয়দের যে প্রধান দেবতা ছিল, সেই প্রধান দেবতার নাম ছিল শামাস। প্রত্যেক নগর রাষ্ট্রের একটি কেন্দ্রীয় মন্দির ছিল এবং এই উর নগরীতে যে নির্মিত হয়েছিল মন্দিরটি, যেটির নাম হচ্ছে জিগুরাট, এই জিগুরাট মন্দিরটি স্থাপত্য শিল্পের একটি উল্লেখযোগ্য সংযোজন বলা যায়। অর্থাৎ সুমেরীয় সভ্যতার যে স্থাপত্য শিল্পে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে এই জিগুরাট মন্দিরটি। আর এই মন্দিরের মাধ্যমেই তারা তাদের দেবদেবীদের পূজা করা বা দেবদেবীদের সন্তুষ্ট করা, তাদেরকে খুশি করার জন্য তারা বিভিন্ন সময় নিজেদেরকে এখানে নিয়োজিত রাখত। পরবর্তী যে পয়েন্ট সেটি হলো লিখন পদ্ধতি। সুমেরীয় সভ্যতার যে গুরুত্বপূর্ণ অবদানগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সুমেরীয়দের লিখন পদ্ধতি। আনুমানিক খ্রিস্টপূর্ব 35 অব্দে চিত্রলিপির মাধ্যমে সুমেরীয়রা তাদের লিখন পদ্ধতি এটার প্রকাশ ঘটায়। প্রথম দিকে সুমেরীয়রা তীক্ষ্ণ নলখাগড়া, মানুষের মাথার খুলি, পাখি, মাছ, গাছ ও বর্ষার ব্যবহার করে উঁচু নিচু পাথরের উপর সরু দাগ কাটা ছবি, এগুলো তারা আঁকতে চেষ্টা করত এবং আঁকত। এসব চিহ্ন বা ছবিগুলোর মাধ্যমে বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি ছাড়াও খাবার বা পান করার দৃশ্য, মানুষের পায়ের প্রতিকৃতি বা প্রকৃতির বিভিন্ন দৃশ্য, এগুলো তারা আঁকতে পারত। কিউনিফর্ম লিপি উদ্ভাবনের ফলে শিক্ষার বিস্তার ঘটতে শুরু করে এবং এই কিউনিফর্ম লিপিমালা শুধুমাত্র সুমেরীয়রা নয়, সুমেরীয় ছাড়াও ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, পার্সীয় এসব অঞ্চলেও বিস্তৃতি লাভ করেছিল এবং তারাও গ্রহণ করেছিল এই কিউনিফর্ম লিপিটি। আর শিক্ষার বিস্তার যেহেতু বৃদ্ধি হয়েছিল, সেক্ষেত্রে সরকারি যে কাজকর্ম, বাণিজ্য চুক্তি, মন্দিরের হিসাব নিকাশ, রাজস্ব হিসাব এবং ব্যবসায়িক হিসাবের ক্ষেত্রে মামলার যে বা বিচারের যে রায়, এই রায়গুলো লিপিবদ্ধ করার ক্ষেত্রে এই কিউনিফর্ম লিপিমালা ব্যবহার করা হতো।
পরবর্তী যে পয়েন্ট সেটি হলো সাহিত্য। এই ক্ষেত্রে সুমেরীয়দের যে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে বা স্তুতিমূলক গান রয়েছে, শোকগাথা রয়েছে বা সমসাময়িক ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো থেকে জানা যায় যে সুমেরীয়রা খুব সাহিত্যপ্রেমী ছিল। সুমেরীয়দের যে মহাপ্লাবন ও সৃষ্টিতত্ত্ব সংক্রান্ত যে মহাকাব্য, এই সৃষ্টিতত্ত্ব সংক্রান্ত মহাকাব্য পরবর্তীকালে ইহুদিদের ওল্ড টেস্টামেন্টেও তারা অন্তর্ভুক্ত করেছিল। ব্যাবিলনীয় যে গিলগামেশ মহাকাব্য ছিল, সেই মহাকাব্য সুমেরীয়দের মহাকাব্যে সাহিত্যকর্ম হিসেবে তারা এটিকে গ্রহণ করে, এবং শুধু গ্রহণ করে না, এটি তারা অনুবাদও করেছিল। তাহলে সাহিত্যের ক্ষেত্রেও তারা খুব বেশি অবদান রাখতে পেরেছিল। এর পরবর্তী পয়েন্ট হলো বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে তারা অসামান্য অবদান রেখেছেন। যেমন প্রথমত তারা দিনপঞ্জিকা আবিষ্কার করার যে কৃতিত্ব সেটি তারা অর্জন করে। তারা বছরকে 12 মাসে ভাগ করে, দিনকে ঘন্টায়, ঘন্টাকে মিনিটে বিভক্ত করেছেন। চান্দ্রমাসের হিসাবে বছর হতে কিছুদিন হয়তো তাদের সময় হতো, কিন্তু বছর গণনাও তারা করত। দ্বিতীয়ত দিন ও রাতের মধ্যে সময় নিরূপণের জন্য তারা সুমেরীয়রা পানি ঘড়ি এবং স্বর্ণঘড়ি আবিষ্কার করে। এর ভিত্তিতে তারা স্থির করে যে 24 ঘন্টায় একদিন। সুমেরীয়রাই প্রথমে 7 দিনে 1 সপ্তাহ এই নিয়ম প্রবর্তন করে, এবং তারা আরও স্থির করে যে 60 মিনিটে 1 ঘন্টা, 360 ডিগ্রিতে বৃত্ত বিভাগ এবং 60 ভিত্তিক যে গণনা পদ্ধতি তারা চালু করেছিল। তারা গুণ, ভাগ, বর্গমূল ও ঘনমূলের ব্যবহার জানত। সুমেরীয় জ্যোতির্বিজ্ঞানীরা তারা সূর্য ও চন্দ্রের অপেক্ষা সেই চন্দ্র এবং সূর্যকে তারা কোথায় অবস্থান করছে তার আপেক্ষিক অবস্থিতি নির্ণয় করতে পারত। গ্রহের সময় নিরূপণ করে তারা তাদের সেটা নিরূপণ করতে তারা সক্ষম হতো। এ ব্যাপারে পুরোহিতদের অনেক অবদান ছিল। সুমেরীয়দের চিকিৎসা শাস্ত্র জাদুবিদ্যা দ্বারা প্রভাবিত ছিল, কিন্তু এটা খুব বেশি একটা সুদূর প্রসারী ছিল না। তবে খ্রিস্টপূর্ব 2200 অব্দে সুমেরীয় চিকিৎসকরা বেশ কিছু রসায়ন ও গুণ প্রণালী আবিষ্কার করতে সক্ষম হয়েছিল, আর এ কারণেই সুমেরীয় সভ্যতা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে পেরেছিল। তো সবশেষে আমরা এই কথা বলতে পারি যে বিশ্ব সভ্যতা বিশেষ করে বা সুমেরীয়দের কাছে অনেক বেশি ঋণী বলা যায়। যেমন সেচ ব্যবস্থার উদ্ভাবন, লিখন পদ্ধতির আবিষ্কার, প্রথম আইন সংকলন, এগুলো কিন্তু সবই সুমেরীয়দের কৃত্তি। মধ্যপ্রাচ্যের বহু সভ্যতা তাদের লিখন পদ্ধতি গ্রহণ করে সমৃদ্ধ লিখন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। তাদের গণনা পদ্ধতির আবিষ্কার আজও আমরা অনুসরণ করছি এবং করে যাচ্ছি। তাদের পঞ্জিকা বা দিনপঞ্জি অনেক সভ্যতাই গ্রহণ করেছে। এভাবে সমসাময়িক সভ্যতা এবং আধুনিক সভ্যতায়ও সুমেরীয় সংস্কৃতির অনেক উপাদানের যে প্রতিচ্ছবি সেটি কিন্তু আমরা দেখতে পাই। এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার জন্য কিছু রেফারেন্স বইয়ের উল্লেখ করতে চাই। যেমন সভ্যতার ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, লিখেছেন ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার ও মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যার। বিশ্ব সভ্যতার ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড, লিখেছেন শাহনেওয়াজ ও AKM। মানুষের ইতিহাস হালিম আব্দুল ও অন্যান্য, লিখেছেন। ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাট এ গ্লান্স, লন্ডনের বইটি লিখেছেন রেদার অ্যান্ড জোসেফ। ওয়ার্ল্ড সিভিলাইজেশন, করাচির বইটা লিখেছেন রালফ অ্যান্ড বার্নস। আমরা পরীক্ষার জন্য রেফারেন্স বই হিসেবে এগুলোর উল্লেখ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ক্লাসের সাথে থাকার জন্য। তো আশা করি আজকের যে লেকচারটি আমি প্রদান করেছি এটি সম্পর্কে তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে, এবং তোমাদের সাথে আবার পরবর্তী কোনো একটি লেকচারে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।